একটা 36 মার্কের এমসিকিউ এসএকিউ পার্ট থাকে, আর একটা 54 মার্কের লং অ্যান্সার টাইপ পার্ট থাকে। টোটাল আমাদের এ অনুপাত বি যদি তোমার কাছে থাকে, তাহলে এ কে তুমি বলতে পারবে, এই যে এ রাশিটা রয়েছে যাকে তুমি অনুপাতের ভাষায় এটা প্রথমে শিখবো আজকে, যোগ ভাগ প্রক্রিয়া। যোগ রয় অ্যান্ড রয় কোচিং ক্লাসেস পক্ষ থেকে আমি চলে এসেছি তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমরা কিছুদিন ব্যাপী আমাদের ভিডিও বন্ধ রেখেছিলাম, ঠিক আছে, একটি সিস্টেমের প্রবলেম ছিল, তাই আমি আবার তোমাদের সামনে নতুনভাবে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কিছুদিন আগে আমি একটি পোস্ট করেছিলাম, যেখানে পোস্টে ছিল আমাদের কি ছিল, যে আমরা সপ্তাহে 3টে ক্লাস নিব। যেদিন একদিন থাকবে চ্যাপ্টারের স্বচ্ছ ধারণা, যেটা আমাদের আগাগোড়ায় টার্গেট ছিল। আরেকটি টার্গেট থাকবে যার হচ্ছে কি বলতো, তোমাদের আমাদের মানে বলতে পারো যে প্রশ্ন বিচিত্রার সমাধান। আর আরেকটি দিন থাকবে আমাদের সাজেশন, যেটা মাধ্যমিক 2027-এর জন্য যথেষ্ট পরিমাণে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। তাই আমরা চাই যে তোমরা আমাদের সাথে যেভাবে জুড়ে ছিলে আগে থেকেই, আবার সেইভাবে ঠিকভাবে জুড়ে থাকো। আর আমি সেই ভিডিওগুলো তোমাদের জন্য যতটা পেরেছি ততটা অথেন্টিকেট এবং প্রয়োজনীয় করে তুলতে পেরেছি তোমাদের জন্য, যাতে তোমরা তোমাদের পরীক্ষাতে সেই ভিডিওগুলো দেখে অনেকটা উপকৃত হতে পারো। তাই দেরি নয়, আমরা আমাদের ক্লাস আমরা এবার থেকে কন্টিনিউ করব। আর আমরা রীতিমতো তোমাদের কাছে আমাদের সমস্ত ধারণা, যেভাবে আমরা তোমাদের পাশে ছিলাম, রয় অ্যান্ড রয় কোচিং ক্লাসে যেভাবে তোমাদের পাশে ছিল, সবসময় থাকবে। তাই তোমরা আর চিন্তা না করে নিশ্চিন্ত মনে তোমরা ক্লাস করতে পারো। আর প্রত্যেক সপ্তাহে খুব সুন্দরভাবে 3টা দিন চুজ করা হয়েছে, একটা সোমবার, একটা বুধবার এবং একটা রবিবার, ঠিক আছে। 3 দিন 3টে ভিডিও আসবে। একদিন আসবে আমাদের ম্যাথামেটিক্সের চ্যাপ্টারের স্বচ্ছ ধারণা, একদিন আসবে আমাদের প্রশ্ন বিচিত্রার কিছু সমাধান, এবং আরেকটা দিন থাকবে আমাদের মাধ্যমিক এমসিকিউ থেকে শুরু করে মাধ্যমিক 2027-এর জন্য সাজেশন সাজেশন সাজেশন। তাই তোমরা খুব ভালোভাবে ক্লাসগুলো মন দিয়ে করবে। আজকে যেমন আমি একটি ক্লাস নিয়ে এসেছি, আজ যেহেতু বুধবার, তাই আজকে আমি একটি ক্লাস নিয়ে এসেছি। সেই ক্লাসটা হচ্ছে আমাদের কি ক্লাস, ঠিক আছে, সেই ক্লাসটা হচ্ছে আমাদের স্বচ্ছ ধারণার ক্লাস। আর সেই স্বচ্ছ ধারণা তোমাদের জন্য প্রয়োজনীয় হয়ে দাঁড়াবে। তাই তোমরা নিশ্চিন্ত মনে ক্লাসটা তোমরা কালকেই পেয়ে যাবে। আমি বুধবার বলে কিন্তু বুধবার দেবো এরকম ব্যাপার না, আমি আগেও দিতে পারি, ঠিক আছে। সপ্তাহে কোনো একটা দিন ক্লাসটা আমি দিয়ে দেবো, কিন্তু ক্লাসটা তোমরা বুঝতে হবে যে এখানে এটা স্বচ্ছ ধারণার ক্লাস রয়েছে, ঠিক আছে। তো আমি আজকে যে চ্যাপ্টারটা নিয়ে এসেছি, সেই চ্যাপ্টারটা রয়েছে আমাদের অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাত থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীর যথেষ্ট পরিমাণে সন্দেহ এবং ডাউট থাকে। তাই আমরা চেষ্টা করেছি যে এই চ্যাপ্টারের প্রত্যেকটি টপিককে যেভাবে প্রশ্ন আসে পরীক্ষাতে, যে প্রত্যেকটি টাইপ ধরে, যে আমাদের টোটাল 12খানা টাইপ শিখতে হবে। আর সেই টাইপগুলো অনুসারে তুমি যদি করতে পারো, তাহলে তুমি একটি টাইপের মধ্যে তুমি ওই মানে বলতে পারো যে সেই যে 12টা টাইপের মধ্যে তোমাদের যা যা অঙ্ক পড়বে সব ওই 12টা টাইপের মধ্যেই থাকবে। ওই টাইপগুলো তুমি যদি শিখতে পারো, তাহলে ওই টাইপের মধ্যে তুমি যদি এটা প্রশ্ন পাও, তাহলে তোমার ঠিক মনে পড়বে যে এটা এই টাইপের অঙ্ক, তাই আমাকে এইভাবে করতে হবে। তার জন্য এই চ্যাপ্টারের কিছু স্বচ্ছ ধারণা দরকার, যেটা অত্যন্ত প্রয়োজনীয়। যদি স্বচ্ছ ধারণা না থাকে, তুমি যতই চেষ্টা করো তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। তাই ম্যাথামেটিক্সের ক্ষেত্রে স্বচ্ছ ধারণাটা সব থেকে বেশি পরিমাণে, তাহলে অর্থাৎ বেসিক কনসেপ্ট, চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়। তাই তোমরা নিশ্চিন্ত মনে ক্লাস করো। তোমাদের সৌরভ স্যার তোমাদের জন্য বেস্ট ক্লাস নিয়ে এসছে। তোমরা অনুপাত সমানুপাতের ক্লাসটা খুব মন দিয়ে করো। তাই আমি বেশি কথা আর বলবো না, আমরা দেরি না করে আমাদের আজকের ক্লাস স্টার্ট করবো। চলো, আমাদের আজকের ক্লাসের যে অনুপাত সমানুপাতটা রয়েছে, সেখান থেকে আমরা দেখব। আমরা প্রথমে একটা জিনিস অনুপাত সমানুপাত হচ্ছে একটি বীজগণিতের টপিকস, ঠিক আছে। তো আমি বলে দিই আমাদের এই বীজগণিত টপিকসটা থেকে, যে টোটাল আমাদের 90 মার্কের মধ্যে, ঠিক আছে, 90 মার্কের মধ্যে 16 মার্ক, 90 মার্কের মধ্যে 16 মার্ক থাকবে বীজগণিত থেকে। টোটাল 90 মার্কের মধ্যে 16 মার্ক, ঠিক আছে। তো দেখা যাক, 90 মার্কের মধ্যে 90-এ 16 পাবে তুমি এই বীজগণিত করে, ঠিক আছে। 90-এ 16 কি কি থাকবে, তোমার বীজগণিতের 4টে চ্যাপ্টার থাকবে। 4টে চ্যাপ্টারের মধ্যে দ্বিঘাত সমীকরণ, অনুপাত সমানুপাত, করণী, ভেদ থেকে থাকবে, এবং একটি এমসিকিউ থাকবে, একটি শূন্যস্থান থাকবে, একটি সত্য মিথ্যা থাকবে, এবং 2 মার্কের এসএকিউ থাকবে, ঠিক আছে। এটা মাধ্যমিক পরীক্ষা আসবে। 36 মার্কের শর্ট টাইপ যেগুলো থাকে, তার মধ্যে 7 মার্ক বীজগণিত থেকেই আসে। মানে আমাদের যে টোটাল 54 মার্কের বড় কোশ্চেন এবং 36 মার্কের শর্ট টাইপ থাকে, তার মধ্যে সেই শর্ট টাইপের যে 36 মার্ক থাকে, তার মধ্যে 36 মার্কের মধ্যে আবার 7 মার্ক বীজগণিত থেকেই আসে। এবার
এবার 54 মার্কের মধ্যে লং প্রশ্নের মধ্যে 3টি 3 মার্কের মোট 9 মার্ক আছে এখান থেকে। তাহলে বড় প্রশ্ন কি থাকে, সেই 54 মার্কের মধ্যে 9 মার্ক থাকে বীজগণিত থেকে, আর 36 মার্কের মধ্যে 7 মার্ক থাকে শর্ট কোশ্চেন। ঠিক আছে, সুতরাং 90 মার্কের মধ্যে বীজগণিত থেকে মোট আসে 9 আর সাথে কত হয়ে গেল 16 মার্কস। তাহলে 3 মার্কের 3টি প্রশ্নের মধ্যে দ্বিঘাত সমীকরণ থেকে একটা করতে হয়, অনুপাত সমানুপাত থেকে একটা করতে হয়, এবং করণী বা ভেদ থেকে একটা পরীক্ষায় করতে হবে। তাহলে কি কি জানলাম, আমাদের টোটাল বীজগণিত যে চ্যাপ্টারটা থাকবে সেই বীজগণিত চ্যাপ্টারের মধ্যে 90 মার্কের মধ্যে তুমি 16 পাবে। ঠিক আছে, তার মধ্যে আমাদের দুটো পার্ট থাকে, একটা 36 মার্কের এমসিকিউ এসএকিউ পার্ট থাকে, আর একটা 54 মার্কের লং অ্যান্সার টাইপ পার্ট থাকে। টোটাল আমাদের 4টে চ্যাপ্টার আছে, দ্বিঘাত করণী, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তারপরে রয়েছে ভেদ এবং অনুপাত সমানুপাত। এবার এই 4টে চ্যাপ্টারের মধ্যে 7 মার্ক মানে যে 36 মার্কের শর্ট প্রশ্ন থাকে 7 মার্কস আছে বীজগণিত থেকে, এবং 54 মার্কের যে বড় প্রশ্ন থাকে তার মধ্যে 9 মার্কস আছে বীজগণিত থেকে। অর্থাৎ 9 আর 7 মিলে হয়ে গেল 16 মার্কস। টোটাল 16 মার্কস তোমাদের বীজগণিত থেকে থাকবে। আর এই বীজগণিতে 16 মার্কসের মধ্যে তোমাকে টোটাল 16তে 16 পেতে গেলে অবশ্যই আমার ভিডিও তোমাকে দেখতে হবে। একদম 100% তোমাদেরকে বলতে পারি, তোমরা নিশ্চিন্ত মনে ক্লাস করো, 16তে 16 পাওয়ানোর দায়িত্ব আমাদের। ঠিক আছে, আমি নিশ্চিন্ত মনে তোমাদের ক্লাস করাবো, খুব শান্তভাবে ক্লাস করাবো। ঠিক আছে, তুমি নিশ্চিন্ত মনে একদম নির্ভয়ে, একদম ভরসাযোগ্য একটা ক্লাস তুমি সেন্টার পেয়ে গেছো, যেখানে তুমি ক্লাস করলে তুমি নিশ্চিন্ত মনে 90-16 তোমাকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের বীজগণিতের টপিক, যেখান থেকে তোমাদের 90 মার্কের মধ্যে 16 মার্ক তোমাদের বীজগণিত থেকে থাকবে। তাই বীজগণিতকে হালকা ভাবে নিও না, কারণ এই একটা স্কোর মার্কস থাকে, মানে এখান থেকে সব থেকে বেশি ছাত্রছাত্রীরা স্কোরিং মার্কসটা পায়। আবার এখানেই কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন গুলো হয়। ঠিক আছে, যত রকমের এমসিকিউ এর যে কনসেপ্ট গুলো থাকে সমস্ত এখান থেকে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন করতে পারে, বীজগণিত থেকে যত রকম চেষ্টা করে, কারণ বীজগণিতে বেশিরভাগ ছাত্রছাত্রী ভালোই থাকে, খারাপ থাকে না। ঠিক আছে, এবার আজকের যে টপিকটা আমরা শুরু করব সেই টপিকটার নাম হচ্ছে, করে দেখবে। ঠিক আছে, কি বলা হচ্ছে, প্রথমে আমরা অনুপাত সমানুপাতের ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করব, ভালো করে দেখো, একদম ভালো করে। আমরা দেখে নিব যে এখানে কি রয়েছে, অনুপাত সমানুপাত। বলা হচ্ছে অনুপাত কাকে বলে, অনুপাত বলা হয় দুই বা ততোধিক সমজাতীয় রাশি, অর্থাৎ দুই বা ততোধিক সমজাতীয় রাশি, অর্থাৎ সেম ইউনিট, দুই বা ততোধিক সমজাতীয় রাশি পরিমাণের একের সাথে অন্যটিকে কত গুণ বা কত অংশ বা তা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে তুলনা করা যায়। অর্থাৎ দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা, ঠিক আছে, দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা। তাহলে দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা করাকে আমরা বলা হয় অনুপাত। ঠিক আছে, আমরা এখান থেকে শিখতে পারলাম যে দুটি সমজাতীয় রাশির তুলনা করাকে কি বলা হয়, অনুপাত বলা হয়। তাহলে আমরা যদি বলি এ নামক একটি রাশি রয়েছে এবং বি নামক একটি রাশি রয়েছে, এদেরকে যে চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ অনুপাতের চিহ্ন হচ্ছে টু, যাকে ইংলিশে বলা হয় A:B, তাহলে আমরা লিখতে পারবো A:B। তাহলে আমরা এখন A:B সেই রাশি দুটোকে, সমজাতীয় রাশি দুটোকে আমরা অনুপাতে পরিণত করতাম। এবার একটা প্রশ্ন এখান থেকে বলা হয় যে সমজাতীয় কথাটা বলা হয়েছে কেন, ভিন্ন জাতীয় বা ভিন্ন ধর্মীয় তো বলতে পারতো, সমজাতীয় অর্থাৎ তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, অনুপাতের ক্ষেত্রে তোমাদের জাতটা যেন সেম থাকে। জাতটা সেম থাকে মানে, একদম গোদা বাংলাতে বলছি, জাতটা সেম থাকে কথাটার মানে হচ্ছে, তুমি ভাবলে তুমি 1 কেজি আলুর সাথে তুমি 1 কেজি পেঁয়াজের তুমি অনুপাত করতে পারবে। কেন? কারণ দুটোই হচ্ছে তোমার কেজিতে রয়েছে এককের দিক দিয়ে, এবং দুটোরই পরিমাণটা একই ইউনিট বোঝাচ্ছে। ঠিক আছে, হতে পারে দুটো আলাদা জিনিস, কিন্তু দুটোর জাতটা সেম, যে দুটোই কঠিন পদার্থ। কিন্তু এবার তোমাকে যদি বলা হয় যে একটা কঠিন পদার্থ নেওয়া হলো এবং একটা তরল পদার্থ নেওয়া হলো, যেমন 1 কেজি আলুর সাথে আমি যদি 1 লিটার তেলের অনুপাত করতে চাই, পারবো না, কারণ দুজনের একক সেম নাই, এটা লিটার রয়েছে, এটা কেজিতে রয়েছে। তাহলে আমরা কি জানলাম যে দুটো ভিন্ন জাতীয় রাশির মধ্যে কখনো অনুপাত হয় না, দুটো সমজাতীয় রাশির মধ্যে অনুপাত করতে হয়। এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা শিখলাম কি দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা করাকে অনুপাত বলা হয়। এবার সেই অনুপাতের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা রাখা হয় আমরা দেখে নিব এখানে, যে আমরা এখানে আরো প্রথমে দেখে নিলাম, দেখো ভালো করে দেখবে, এখানে তোমার কাছে এ অনুপাত, তোমার কাছে এখানে রয়েছে A:B।
তাহলে এ অনুপাত বি যদি তোমার কাছে থাকে, তাহলে এ কে তুমি বলতে পারবে, এই যে এ রাশিটা রয়েছে যাকে তুমি অনুপাতের ভাষায় এটা বললে কি হবে, এ ইস টু বি। কি বলা হবে, এ ইস টু বি। কি বলা হবে, এ ইস টু বি। এটুকু ক্লিয়ার হয়েছে সবার? এটাকে বলা হবে এ ইস টু বি। ঠিক আছে, এবার এ নামক রাশিটাকে বলা হয়, এটাকে বলা হয়, এ নামক যে রাশিটা তাকে বলা হয় পূর্বপদ। এটাকে কি বলা হয়, পূর্বপদ। এটাকে কি বলা হয়, পূর্বপদ। এবং এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা বলা হলো প্রথম পদ। প্রথম পদ অনেক কেউ বলে, দুটো বললেই ঠিক, পূর্বপদ বলা হয় বা প্রথম পদ বলা হয়। এবং এই যে বি রাশিটা রয়েছে একে বলা হয় পরপদ, পরে রয়েছে তাই পরপদ, বা উত্তর পদও অনেক কেউ বলে, অনেক কেউ উত্তর পদও বলা হয়। আবার আবার অনেক কেউ কি বলে, দ্বিতীয় পদও বলে, অনেক কেউ আবার দ্বিতীয় পদও বলে। তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার হলো যে আমাদের এটুকু আমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে ঠিক আছে, যে আমাদের এ ইস টু বি রয়েছে, সেই এ ইস টু বি কে প্রথম পদটাকে বলা হয় পূর্বপদ বা প্রথম পদ, আর বি কে বলা হয় পরপদ বা উত্তর পদ বা দ্বিতীয় পদ। এইটুকু আমাদের ক্লিয়ার। নেক্সট সাম্যানুপাত। সাম্যানুপাত জিনিসটা কি, সাম্যানুপাত জিনিসটা রয়েছে, সাম্যানুপাত জিনিসটা রয়েছে, ঠিক আছে। সাম্যানুপাত কাকে বলে, সাম্যানুপাত বলছে যখন পূর্বপদ আর পরপদ সমান হয়ে যায় তাকে বলা হয় সাম্যানুপাত। যখন পূর্বপদ অর্থাৎ তোমার কাছে অনুপাত রয়েছে এ ইস টু বি, তোমাকে যদি এখন বলে এ সমান সমান বি হয়ে যায়, তাহলে তুমি বলে দিতে পারবে, উদাহরণ দেখো 5:5 বা 1:1। 5:5 কে একে অপরে দেখো, 5:5 কে যদি আমি এটাকে আমি যদি সিম্পলিফাই করি তাহলে 1:1 হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারবো 1:1, তার মানে এটা হচ্ছে কি আমাদের সাম্যানুপাত। বৈষম্যানুপাত কাকে বলে, রেশিও অফ ইনইকুয়ালিটি। যদি পূর্ব পদের সাথে পরপদ না সমান হয়, পূর্ব পদের সাথে পরপদ যদি না সমান হয়, তাহলে তাকে আমরা বলবো, আমরা কি বলবো, রেশিও অফ ইনইকুয়ালিটি মানে বৈষম্যানুপাত। তার মানে কি 7:4 এবং 3:8। তাহলে 7:4 এবং 3:8 এটাকে আমরা কি বলবো, বৈষম্য অনুপাত। এবার জানবো আমরা গুরু অনুপাত। গুরু অনুপাত কাকে বলে, যখন আগের পদটা অর্থাৎ এটা যদি বি এর থেকে বড় হয়, এটা যদি বি এর থেকে বড় হয়, অর্থাৎ এই জিনিসগুলো শিখছি কেন, অনুপাতকে চেনার প্রথমে আগে চিনতে হবে তোমাকে, চেনার সব থেকে বেশি উপায়টা। তাহলে এ যদি বি এর থেকে বড় হয়, অর্থাৎ আমি একটা উদাহরণ লিখি 7:3। দেখো এখানে 7 3 থেকে বড় রয়েছে, 7 3 থেকে বড় না, তাহলে 7 যদি 3 থেকে বড় হয় তাহলে এটাকে রয়েছে গুরু অনুপাত। লঘু অনুপাত অর্থাৎ বিটা এটার থেকে বি বড় হবে, এ যদি বি এর থেকে বড় হয় অর্থাৎ বিটা এর থেকে বড়, এ যদি বি এর থেকে বড় হয় তাকে গুরু অনুপাত বলে, আর এ যদি বি এর থেকে ছোট হয় তাকে বলা হয় লঘু অনুপাত। লঘু অনুপাত দেখতে কেমন হয়, লঘু অনুপাত আমি একটা লিখি 4:5। দেখো 4:5 যে আমি লিখেছি, এই 4:5-এ 4 হচ্ছে এটা, তাহলে অর্থাৎ এর থেকে বি বড় রয়েছে, 4-এর থেকে 5 বড়, তাহলে এটাকে আমরা লঘু অনুপাত বলবো। এবার চলে আসে বিপরীত অনুপাত। বিপরীত অনুপাত কাকে বলে, যদি এ ইস টু বি একটি অনুপাত হয়, তার বিপরীত অনুপাত হবে বি ইস টু এ। অর্থাৎ 3:2 যদি আমি লিখি, তার বিপরীত অনুপাত হয়ে যাবে 2:3। মানে উল্টো খালি ঘুরিয়ে দিতে হবে। তাহলে যদি ঘুরিয়ে দিতে পারো তাহলে সেটাই হয়ে যাবে আমাদের বিপরীত অনুপাত। এবার চলে আসি যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত কাকে বলে, যৌগিক অনুপাত হচ্ছে আমাদের, যৌগিক অনুপাত কাকে বলে, যৌগিক অনুপাত রয়েছে কি ভালো করে দেখবে। যৌগিক অনুপাত হচ্ছে বা মিশ্র অনুপাত, অর্থাৎ প্রত্যেকটির সাথে প্রত্যেককে মিশিয়ে দেওয়াকে বলা হয় যৌগিক অনুপাত। যেমন আমরা দেখে নিব এটার ক্ষেত্রে। এবার দেখো আমি দেখাচ্ছি তোমাকে মিশ্র অনুপাত। বলছে যে মিশ্র অনুপাত তোমাকে একটা প্রত্যেকবার কিন্তু একটা প্রশ্ন আসে মিশ্র অনুপাত থেকে। মিশ্র অনুপাতটা তোমাকে ভালো করে করতে হবে, এমসিকিউ এর জন্য মিশ্র অনুপাতটা খুব যথেষ্ট পরিমাণ ইম্পর্টেন্ট। তাহলে মিশ্র অনুপাতটা কিরকম হবে আমি তোমাকে দেখাচ্ছি। ভেবে নাও এ ইস টু বি রয়েছে, বি ইস টু সি রয়েছে। এবার একে যদি মিশ্র অনুপাত করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, এর প্রথম পদের সাথে এর প্রথম পদের গুণ, তাহলে এ গুণিত বি, আর অনুপাত এর দ্বিতীয় পদের সাথে এর দ্বিতীয় পদের গুণ, তাহলে বি অনুপাত বি ইন্টু সি। তাহলে আমরা এখান থেকে পেলাম এ বি অনুপাত, সরি আমি একটু গন্ডগোল করে দিয়েছি, দাঁড়াও এখানে এই জিনিসটা দেখো। ভেবে নাও এ ইস টু বি রয়েছে আর সি ইস টু ডি রয়েছে, তাহলে এর প্রথম পদের সাথে এর প্রথম পদের গুণ, তাহলে এ গুণিত সি, এর দ্বিতীয় পদের সাথে এর দ্বিতীয় পদের গুণ, তাহলে কত হবে বি ইন্টু টি। তাহলে এটাকে লিখতে পারি এসি অনুপাত বিটি
এটি হচ্ছে একটি মিশ্র বা যৌগিক, অর্থাৎ একে অপরের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, মিশিয়ে দেওয়া। যদি অনুপাতকে যখন মিশিয়ে দিচ্ছি, আমি যেমন এর প্রথম পদের সাথে ওর প্রথম পদটাকে মিশিয়ে দিলাম, এর দ্বিতীয় পদের সাথে ওর দ্বিতীয় পদটাকে মিশিয়ে দিলাম, তাহলে এইটাকে আমরা বলবো কি মিশ্র অনুপাত। ক্লিয়ার হয়েছে এতটুকু? ভেরি গুড। এবার আমরা চলে আসবো কিসে? সমানুপাতে। আমরা এতক্ষণ পর্যন্ত অনুপাত শিখলাম, অনুপাতে ক্লিয়ার হলো ডাউট। এবার আমরা সমানুপাতে চলে আসবো। দেখো সমানুপাতের কনসেপ্টে কি বলেছে ভালো করে বুঝবে। বলছে সমানুপাত হচ্ছে চারটি রাশি, প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত, তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাতের যদি সমান হয়ে যায় তাহলে চারটি রাশিকে সমানুপাত বলা হয়। তাহলে আমরা আমরা করেছি ছোটবেলায় সমানুপাতে অনেক অঙ্ক করেছি, ঐকিক নিয়মের অনেক অঙ্ক সমানুপাত দিয়ে হয়। যেমন বলছে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত, তার মানে H2B, এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত যদি সমান হয়ে যায়, তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাত যদি সমান হয়ে যায় তাহলে তাকে আমরা সমানুপাত বলি। কিন্তু সমানুপাতকে লেখার ধাঁচ হচ্ছে A/B সমানুপাতে রয়েছে, সমানুপাতে হলে অনুপাত হলে একটা চিহ্ন, সমানুপাত হলে দুটো অনুপাত। তার মানে কি এটা হলো সমানুপাতের চিহ্ন, তাহলে সমানুপাতে রয়েছে C/D, তাহলে এটা হয়ে গেল সমানুপাত। অর্থাৎ আমরা সমানুপাতের একটা প্রান্তিক সূত্র শিখবো যে A গুণিত D, B গুণিত C। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম যে প্রথম পদের সাথে চতুর্থ পদের গুণ, এবং সেটা সমান হয় কার সাথে? প্রথম পদের সাথে চতুর্থ পদের গুণ, সেটা সমান হয় দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদের গুণ। এটা কিভাবে হলো আমি তোমাকে দেখাচ্ছি, ভালো করে বুঝবে। ভেবে নাও তোমার কাছে রয়েছে, আমি বললাম A/B সমানুপাত C/D, এটা রয়েছে। তাহলে আমি এখান থেকে কি লিখবো? আমি এখান থেকে লিখবো A/B, এখান থেকে লিখবো C/D। তাহলে আমরা পাচ্ছি, যদি আমরা ক্রস গুণ করি তাহলে পাচ্ছি AD সমান সমান BC। অর্থাৎ এখান থেকে পেলাম A সমান হলো প্রথম পদ, A সমান হচ্ছে প্রথম পদ, ইন্টু D সমান হচ্ছে দ্বিতীয় পদ, D সমান হচ্ছে চতুর্থ পদ, D সমান হচ্ছে চতুর্থ পদ, B সমান হচ্ছে দ্বিতীয় পদ, এবং C সমান হচ্ছে তৃতীয় পদ, C সমান হচ্ছে তৃতীয় পদ। তাহলে এটুকু ক্লিয়ার? তাহলে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ, দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সমানুপাতের প্রান্তিক সূত্র। অর্থাৎ এই সূত্রের উপর ভিত্তি করে আমরা সমানুপাতের অধিকাংশ প্রশ্ন আমরা করতে পারবো। এটা হলো আমাদের সমানুপাত। অর্থাৎ সমানুপাত মানে যদি প্রথম পদের সাথে দ্বিতীয় পদের অনুপাত এবং তৃতীয় পদের সাথে চতুর্থ পদের অনুপাত যদি সমান হয়ে যায় তাহলে যে অনুপাতে থাকে তাকে বলা হয় সমান অনুপাত। অর্থাৎ তারা একে অপরের সাথে সমানই রয়েছে, তাই জন্য যে অনুপাতটা ওদের মধ্যে তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে সমানুপাত। এইটুকু জিনিস আমাদের ক্লিয়ার হয়ে গেছে, খুব ভালো কথা। চলো আমরা নেক্সট টপিকটা দেখে নিই। চলো এবার ক্রমিক সমানুপাতি, একটা নতুন কনসেপ্ট, ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতির যে কনসেপ্টটা রয়েছে সেখানে আমাদের বলা হচ্ছে যদি তিনটি রাশি A B C যদি ক্রমিক সমানুপাতিতে থাকে তাহলে কেবল প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাতের সমানুপাত। ভেরি গুড। তাহলে আমরা ক্রমিক সমানুপাতিকে লিখতে পারি A এবং অনুপাত D, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, এরা একে অপরের সাথে ক্রমিক। ক্রমিক কথাটার মানে কি? ক্রমিক কথাটার মানে হচ্ছে পরপর, অর্থাৎ একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, এটা একটা পরপর ক্রমিকে রয়েছে। তাহলে ক্রমিক সমানুপাতি হচ্ছে সেটাই। তাহলে এই ক্রমিক সমানুপাতের মধ্যে আমরা দুটো টপিক শিখবো, একটা হচ্ছে কি মধ্য সমানুপাতি, একটা তৃতীয় সমানুপাতি। অর্থাৎ যে কোনো সমানুপাতি তুমি প্রথম সমানুপাতি কিভাবে বের করতে পারবে, দ্বিতীয় সমানুপাতি কিভাবে বের করতে পারবে, খালি ফর্মুলার উপর ডিপেন্ড করে রয়েছে। আচ্ছা, মধ্য সমানুপাতি বের করার একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা কি? B² = AC। B² = AC, অর্থাৎ B √AC। এটা হলো মধ্য সমানুপাতি বের করার সূত্র। অর্থাৎ তোমার যদি A পদটা জানা থাকে এবং C পদটা জানা থাকে তাহলে তুমি এখান থেকে দ্বিতীয় পদটা ইজিলি বার করতে পারবে। এবং তৃতীয় সমানুপাতের রুলসটা কি? C = B²/A। এটা হচ্ছে তৃতীয় সমানুপাতে বের করার ফর্মুলা আমাদের কাছে। ঠিক আছে, এইটুকু আমাদের ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এইটুকু আমাদের ক্লিয়ার হয়েছে, খুব ভালো কথা। ঠিক আছে, দেখো তাহলে আমি এই টপিকটাকে একটু ভালো করে আলোচনা করে দিই। ক্রমিক, তাহলে আমাদেরকে বলা হলো যে আমরা কোনো কিছুকে বললাম যে ভেবে নাও যে মধ্য সমানুপাতি আমি বার করব। ঠিক আছে, আমি মধ্য সমানুপাতি বার করব। তো আমি কি করব? আমি একটা কাজ করব যে মধ্য সমানুপাতি বার করতে গেলে তার রুলস হচ্ছে A/B সমানুপাত B/C। এটা হলো মধ্য সমানুপাত লেখার প্রক্রিয়া। এবার একে লিখতে পারবো A/B সমান সমান B/C।
এখান থেকে আমরা লিখতে পারি ক্রস করলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, অর্থাৎ বি সমান সমান রুট ওভার এসি। এটা হলো মধ্য সমানুপাত বের করার প্রসেস। এবার তোমাকে কেউ বললো তৃতীয় সমানুপাতি বের করতে হবে, তাহলে তৃতীয়, এখান থেকে তুমি তৃতীয় সমানুপাতি বের করতে পারবে। তোমার কাছে রয়েছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তাহলে তুমি সেখান থেকে লিখতে পারবে সি সমান সমান বি স্কোয়ার বাই এ, সি সমান সমান বি স্কোয়ার বাই এ। তাহলে তুমি এই পদ্ধতিতে তৃতীয় সমানুপাতিও বের করতে পারবে, তুমি এই পদ্ধতিতে দ্বিতীয় সমানুপাতিও বার করতে পারবে। এটুকু আমাদের ক্লিয়ার হয়েছে খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে এই ডাউটটা ক্লিয়ার হয়েছে। আশা করি কোনো ডাউট থাকার কথা না। চলো নেক্সট দেখুন। এবার আমাদের কাছে একটি জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে আমরা কিছু কিছু সূত্র শিখবো, ঠিক আছে? যে কতগুলো সুপ্রিয়া সংযোজন প্রক্রিয়া রয়েছে, আর আর কিছু রয়েছে, হ্যাঁ একটা যোগ ভাগ রয়েছে, সবগুলো শিখে নিব। চলো আমি একবারে প্রত্যেকটা সূত্র শিখে আর কিছু, তারপরে অঙ্ক। আচ্ছা, যোগ ভাগ প্রক্রিয়াটা আমি তোমাদেরকে প্রথমে আগে আলোচনা করি, ঠিক আছে? যোগ ভাগ প্রক্রিয়াটা তোমাদেরকে আলোচনা করে নিই। খুব ভালোভাবে যোগ ভাগ প্রক্রিয়াটা বুঝবে, কারণ এই যোগ ভাগ প্রক্রিয়ার উপরে খুব ভালো করে যোগ ভাগ প্রক্রিয়াটা বুঝবে। খুব ইজি একটা প্রসেস আছে যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে? আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো, তাহলে দেখবে তোমার কাছে খুব সহজ হয়ে যাবে যোগ ভাগ প্রক্রিয়াটা। এত সহজ মনে হবে তুমি বিশ্বাস করবে না, ঠিক আছে? খুব সহজভাবে তোমাদের যোগ ভাগ প্রক্রিয়াটা আমি বুঝিয়ে দিচ্ছি। চলো দেখো, বলছে আমরা প্রথমে আজকে শিখবো আগে যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে? আগে প্রথমে শিখবো আজকে যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে যোগ ভাগ প্রক্রিয়াটা কি দেখো, বলছে তোমার কাছে একটা অনুপাত রয়েছে এরকম, ঠিক আছে? আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো, এক্সাম্পল দিয়ে বুঝাই, ঠিক আছে? চলো 16:24, ঠিক আছে, ও ইকুয়াল টু 10:15 এরকম তোমাদের কাছে রয়েছে। এবার তোমাকে বলা হলো এর যোগভাগ প্রক্রিয়া তোমাকে করে দেখাতে হবে। তাহলে আমি একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে যে তোমাকে যোগভাগ প্রক্রিয়া করার জন্য এটাকে আমি লিখতে পারি 16/24, এটাকে লিখতে পারি 10/15। যোগভাগ বলছে কি, তুমি একটা কাজ করো, নিচেরটা উঠিয়ে উপরে যোগ করো, নিচেরটা উঠিয়ে উপরে যোগ করো, উপরেরটা থেকে নিচে বিয়োগ করো, নিচেরটা উঠিয়ে উপরে যোগ করো, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করো। আবার বলি, নিচেরটা উঠিয়ে উপরে যোগ করো, মানে 24কে 16-র সাথে যোগ করো এবং 16 থেকে 24কে মাইনাস করো। সেম ভাবে এদিকেও 10-এর সাথে 15কে যোগ করো আর 10 থেকে 15কে মাইনাস করো, সেম টু সেম, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 16 আর 24 যোগ করলে হয়ে যাবে তোমার এটা 6×4 = 30, 2 6×4 = 10, 2 3 40 এবং 16 - 24, তাহলে এটা হয়ে যাবে তোমার 8 -8, আর এটা হয়ে যাবে তোমার 15, আর এটা হচ্ছে তোমার এটা 25, আর এটা হয়ে যাবে তোমার -5। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে মাইনাস মাইনাস, এখানে কেটে গেল, 8 × 5 = 40, 5 × 5 = 25। তাহলে আমরা কি দেখতে পেলাম, 5 = 5। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া এখানে একটা প্রমাণ হয়ে গেল। তার মানে যোগ ভাগ প্রক্রিয়ার দ্বারা আমরা খুব ইজিলি ভাবে যে কোনো অনুপাতকে, অর্থাৎ কোনো সমানুপাতকে মেলানোর জন্য বা কোনো অনুপাতকে আমাদের প্রশ্ন করার জন্য সেখানে যোগ ভাগ প্রক্রিয়াটা যদি আমরা প্রয়োগ করি, তাহলে আমরা খুব ইজিলি ভাবে করতে পারবো, ঠিক আছে? ইজিলি ভাবে করতে পারবো। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, যোগ ভাগ প্রক্রিয়াটা, ঠিক আছে? তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার হয়েছে, খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে, এটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এখান থেকে যে ফর্মুলাটা পেলাম সেই ফর্মুলাটা একবার লিখে নিব। কি লিখে নিব দেখো, বলা হচ্ছে এ অনুপাত বি এবং রয়েছে সি অনুপাত বি। তাহলে আমরা লিখতে পারি a/b = c/d। তাহলে আমরা যোগভাগ প্রক্রিয়া অনুসারে লিখতে পারি a+b/a-b always is equal to c+d/c-d। এটুকু আমাদের ক্লিয়ার, একদম স্বচ্ছভাবে ক্লিয়ার হয়েছে, কারণ এখানে কোনো কিছু কিন্তু ডাউট থাকার কথা না। আমি যতটা চেষ্টা করছি তোমাদেরকে ডাউটটাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি, তাই তোমরা খুব নিশ্চিন্ত মনে ক্লাস করো, শান্তি মাথায় ক্লাস করো, খুব এনজয় করো এবং ভালোভাবে পরীক্ষাগুলো দাও, ঠিক আছে? খুব সুন্দরভাবে এটা আমাদের ক্লিয়ার হয়েছে, খুব ভেরি গুড, দারুণ লাগলো এই ক্লাসটা। এই সুন্দরভাবে প্রক্রিয়াটা খুব। নেক্সট আমরা দেখো, এবার আমরা একটা প্রক্রিয়া শিখবো, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে সংযোজন প্রক্রিয়া, ঠিক আছে? দেখো সংযোজন প্রক্রিয়া,
বলছে সংযোজন প্রক্রিয়াটা অনেকটা ইজি প্রসেস একটা, ঠিক আছে। এখানে তোমাকে তেমনটা কিছু করতে হয় না, আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। ভেবে নাও তোমাদেরকে দেওয়া আছে A:B সমান সমান C:, আগে লিখে নি, হেডিংটা দিয়ে দিই সংযোজন প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া, ঠিক আছে। সংযোজন প্রক্রিয়া কি বললো? সংযোজন প্রক্রিয়াতে আমরা কি দেখবো? সংযোজন প্রক্রিয়াতে আমরা দেখবো, ভেবে নাও তোমাদের কাছে একটা অনুপাত দেওয়া আছে A:B সমান সমান C:D। তাহলে তুমি একে লিখতে পারো A/B সমান সমান C/D, লিখতে পারলে। তুমি যদি সংযোজন করো তাহলে উপর উপর যোগ করে দাও, নিচে নিচে যোগ করে দাও, তাহলে কি হবে? A+C/B+D। এটা হয়ে গেল তোমাদের সংযোজন প্রক্রিয়া, তাই তো? সেটাই তো বলছে। তাহলে A+C/B+D, A+C/B+D, তাহলে এটা হচ্ছে তোমাদের সংযোজন প্রক্রিয়ার রুলস। এইভাবে যে কোনো সংযোজন, অর্থাৎ সমান চিহ্নের ওপারের সাথে ওপারের উপর উপর যোগ, নিচে নিচে যোগ, উপরে উপরে যোগ, নিচে নিচে যোগ, এই জিনিসটাই হচ্ছে আমাদের কি সংযোজন প্রক্রিয়া। এটুকু আমাদের ক্লিয়ার হয়েছে। আমরা যখন অঙ্ক করব আরো ভালো করে ডাউট ক্লিয়ার হবে, আর তোমরা দেখবে যে সেখানে আমরা কিভাবে যোগভাগ প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়াকে অ্যাপ্লাই করে আমরা প্রতিটা কোশ্চেন করছি। ক্লিয়ার হয়েছে এটুকু? আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমরা অঙ্কে ফিরে যাবো, এবার আমরা অঙ্ক করব। চলো দেখা যাক। চলো, আমাদের কনসেপ্ট এখানেই শেষ হলো, কনসেপ্ট পুরো ক্লিয়ার। আমাদের এখানে কনসেপ্টের কোনো প্রশ্নের জায়গা ওঠে না, খুব সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আজকের আমাদের কনসেপ্ট ছিল, ঠিক আছে, সম্পূর্ণ কনসেপ্ট ছিল। তা আমি একবার সম্পূর্ণ কনসেপ্টটাকে খুব সুন্দরভাবে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে, তোমাদের সামনে। দেখো, প্রথমে বলা হচ্ছে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছি সেই চ্যাপ্টারটা রয়েছে অনুপাত ও সমানুপাত, ঠিক আছে। তো অনুপাত কাকে বলে? অনুপাত বলে দুটি সমজাতীয় রাশির তুলনাকে আমরা অনুপাত বলি। অনুপাত মানে সমজাতীয় রাশি কাকে বলে? অর্থাৎ তুমি যদি কোনো রাশিকে তুলনা করো, অর্থাৎ প্রথম রাশির এরকম হতে হবে, মানে কেমন? 1 কেজি আলু, আমি একটা উদাহরণ দিচ্ছি, 1 কেজি আলুর সাথে তুমি যদি 1 কেজি পেঁয়াজের অনুপাত করো, তাহলে তোমাকে বলা হবে সেটা সমানুপাতে রয়েছে, অর্থাৎ অনুপাতে রয়েছে। কিন্তু তুমি 1 কেজি আলুর সাথে তুমি যদি 1 লিটার তেলের অনুপাত করো, তাহলে কিন্তু সেটা সমজাতীয় হলো না, সেটা ভিন্ন জাতীয় হয়ে গেল, তাহলে তুমি সেটাকে অনুপাত বলতে পারো না। অর্থাৎ আমাদেরকে অনুপাত করার জন্য সব থেকে বেশি যেটা মেনটেন রাখতে হবে সেটা হলো কি, দুটোকে জাত সেম হতে হবে, অর্থাৎ সমান জাতের হতে হবে, অর্থাৎ সমজাতীয় রাশির তুলনা করাকে আমরা অনুপাত বলি। এই অনুপাতকে A:B, অর্থাৎ A একটি রাশি এবং B একটি রাশি যদি হয়, তাহলে আমরা A:B এই অনুপাতে আমরা সেটাকে লিখতে পারি। অর্থাৎ এবার আমরা বলবো A অনুপাত B আকারে লিখতে। এবার অনুপাতের A রাশিটা যেটা রয়েছে, সেই A রাশিটাকে বলা হয় পূর্বপদ এবং B রাশিটাকে বলা হয় উত্তরপদ। আবার পূর্বপদকে প্রথম পদ নামেও চেনা হয়, আর B রাশিটাকে উত্তরপদ বা পরপদ নামেও চেনা হয়। এটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা শিখে নেব যে এই অনুপাতের ক্ষেত্রে কতগুলো রুলস রয়েছে, অর্থাৎ কিছু কিছু অনুপাতের নাম রয়েছে, নামের ভিত্তিতে তাদের পর্যায় রয়েছে। প্রথমে আমরা শিখে নেব সাম্যানুপাত। সাম্যানুপাত মানে যখন অনুপাতের পূর্বপদ অর্থাৎ এ পদটা বি পদের সাথে যদি সমান হয়ে যায়, তাহলে আমরা বলবো সাম্যানুপাত। যেমন 1:1, 2:2, 3:3, এটাকে বলা হয় সাম্যানুপাত। এরপরে আমরা শিখে নেব কি, যে বৈষম্যানুপাত কাকে বলে, অর্থাৎ যাদের পূর্বপদ এবং প্রথম উত্তরপদ সমান থাকে না, অর্থাৎ A not equal to B, অর্থাৎ কি বলতে পারি আমরা এখানে 2:3, 3:4, 5:6, এখানে A এবং B কিন্তু সমান নয়। এরপরে আমরা শিখে নেব যে গুরু অনুপাত কাকে বলে। গুরু অনুপাত বলা হয় যার পূর্বপদটা বড় এবং উত্তর পদটা ছোট, তাকে গুরু অনুপাত বলা হয়। গুরু অনুপাত মানে প্রথম পদটা কি রয়েছে, প্রথম পদটা A কে B এর থেকে বড় হতে হবে, অর্থাৎ 3:2, এখানে 3টা দেখো 2 এর থেকে বড়, তাহলে আমরা কি বলতে পারলাম, এটা গুরু অনুপাত। আবার অন্যদিকে লঘু অনুপাত তাহলে কি হবে, তার উল্টোটা, অর্থাৎ বিটা বড় হবে এর থেকে, তাহলে 2:3, 2টা দেখো A রয়েছে আর 3টা B রয়েছে, তাহলে 2 এর থেকে 3 বড়, তাহলে আমরা বলতে পারবো এটি লঘু অনুপাত। এবার আমরা জানবো কি মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কাকে বলে? তোমার কাছে দুটো অনুপাত দেওয়া আছে, একটা A:B আর একটা C:D। তুমি যদি প্রথম অনুপাতের পূর্বপদ, দ্বিতীয় অনুপাতের পূর্বপদ দুটোকে গুণ করো, অনুপাত চিহ্ন দিও, এবং দ্বিতীয় অনুপাতের পূর্বপদ উত্তরপদ আর তারপরে অনুপাতটার উত্তরপদ, অর্থাৎ প্রথম পদের সাথে প্রথম পদের গুণ অনুপাত, দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদের গুণ, অর্থাৎ প্রথম পদের সাথে প্রথম পদকে যেহেতু আমরা মিশিয়ে দিচ্ছি এবং দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদকে মিশিয়ে দিয়ে তারপরে তাদের মধ্যে যখন অনুপাত করছি আমরা,
তো তাই জন্য আমরা কি বলছি, তাকে মিশ্র বা যৌগিক অনুপাত বলছি। এবার আমরা শিখে নেব সমানুপাত কাকে বলে। সমানুপাত বলা হয় চারটি অনুপাত, প্রথম পদ এবং দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ এবং চতুর্থ পদ, অর্থাৎ A:B:C:D। আমরা এই চারটি অনুপাতকে সমানুপাত বলবো যদি তাদের প্রথম দুটোর সঙ্গে লাস্টের দুটোর অনুপাত সমান হয়, অর্থাৎ A:B সমানুপাত C:D। অর্থাৎ সমানুপাতের চিহ্ন কিরকম আমরা শিখেছিলাম যে সমানুপাতের চিহ্ন হচ্ছে, সমানুপাতের চিহ্ন কেমন, সমানুপাতের দেখো আমরা শিখেছিলাম এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন, এটা হলো সমানুপাতের চিহ্ন, অর্থাৎ A:B সমানুপাত C:D, এটাকে সমানুপাত বলা হয়। এবার আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া কি শিখলাম, একটা ফর্মুলা শিখলাম। যোগ ভাগ প্রক্রিয়াতে আমরা লিখতে পারি, যোগ ভাগ প্রক্রিয়া যদি বলে যে A:B এবং রয়েছে C:D, তাহলে আমরা লিখবো কি A/B = C/D। এখান থেকে লিখতে পারি প্রথম নিচেরটা উঠিয়ে উপরে যোগ A+B, আর উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ। সেম ভাবে নিচেরটা উঠিয়ে উপরে যোগ, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ। এটা হয়ে গেল আমাদের কি, এটা হচ্ছে আমাদের যোগ ভাগ প্রক্রিয়া। এবার আমরা শিখেছিলাম সংযোজন প্রক্রিয়া, ঠিক আছে। এবার আমরা সংযোজন প্রক্রিয়া শিখেছিলাম। সংযোজন প্রক্রিয়া কাকে বলে, সংযোজন প্রক্রিয়া রয়েছে, সংযোজন প্রক্রিয়া এটা কি, সংযোজন প্রক্রিয়া রয়েছে যদি A:B থাকে, অনুপাত C:D থাকে, তাহলে আমরা বলতে পারি A:B = C:D। তাহলে আমরা লিখতে পারি A/B = C/D। আমরা এর প্রথম পদের সাথে প্রথম পদ, এর উপরেরটার সাথে উপরেরটা এবং নিচেরটার সাথে নিচেরটা, অর্থাৎ A+C = B+D। এটা হচ্ছে আমাদের সংযোজন প্রক্রিয়া। অর্থাৎ আমাদের অনুপাতের যে স্বচ্ছ ধারণা, যে সুন্দর কনসেপ্টটা, যেটা না জানলে আমরা অঙ্কেতে অ্যাপ্লাই করতে পারবো না, সেই সুন্দর ধারণাটা আমি আজ তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা খুব ভালোভাবে ক্লাসটা করেছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আমরা নেক্সট দিন এর ক্লাস নিয়ে আসবো, এর সাথে অঙ্ক থাকবে, সেই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব যে এই চ্যাপ্টার থেকে কি কি সুন্দর অঙ্ক আমরা করতে পারি। আমরা তার জন্য আমাদেরকে একটি ক্লাস লাগবে, সেই ক্লাসে আমরা কি থাকবে, আমাদের অঙ্কের সমাধান থাকবে, খুব সুন্দর সুন্দর অঙ্ক, যে প্রশ্নপত্র থেকে অর্থাৎ প্রশ্ন বিচিত্রা থেকে আমরা অঙ্কগুলোকে নিয়ে আসবো। অর্থাৎ আমাদের একদিন থাকবে স্বচ্ছ ধারণা, একদিন থাকবে আমাদের অঙ্কের ক্লাস, যে আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বিচিত্রা, পারুল, টার্গেট, আরো যা যা বই রয়েছে, প্রশ্ন প্রস্তুতি, প্রশ্ন সংকলন, প্রত্যেকটা বই থেকে কিছু প্রশ্ন কালেক্ট করব। সেই কালেক্ট করা প্রশ্নগুলোকে তোমাদের সামনে আলোচনা করব, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ সব থেকে শর্ট ট্রিক্স মেথডে খুব সুন্দরভাবে, যেটার জন্য যতটুকু করা দরকার সেই মেথড ইউজ করে আমরা সেই প্রবলেমগুলোকে সলভ করব। এবং আমরা কি করব, আমরা যে রবিবারটা আমাদের থাকবে সেই রবিবারে আমরা প্রতি সপ্তাহের মাধ্যমিকের সাজেশন 2027 মাধ্যমিকের সাজেশন প্রতি চ্যাপ্টারে, যেহেতু আমাদের এখন অনুপাত সমানুপাত চলছে, তাহলে আমার এই চ্যাপ্টারটাই 1 সপ্তাহ ধরে চলবে। অর্থাৎ 1 সপ্তাহে এই চ্যাপ্টারের প্রশ্ন বিচিত্র সমাধানটা চলবে, এবং তারপরে থাকবে কি, তারপরে আমাদের প্রশ্ন বিচিত্র সমাধান হয়ে যাওয়ার পরে এই চ্যাপ্টারের উপরে কি সাজেস্টিভ প্রশ্ন আমাদের আসতে পারে পরীক্ষার জন্য। আমি বলতে পারি যে তোমাদের প্রশ্নপত্রে হতে পারে যে প্রশ্নের ধরন তোমাদের সেম আসবে, তোমাদের কোশ্চেনের ডিজিট হয়তো আলাদা হতে পারে, কিন্তু আমি তোমাকে এইটুকু শিওর দিয়ে বলতে পারি এই প্রশ্নের বাইরে তোমরা কোনো প্রশ্ন পরীক্ষায় দেখতে পাবে না। এখানে সমাপ্ত করলাম। আমরা নেক্সট ক্লাস নিয়ে আসবো প্রশ্নপত্র বিচিত্রা থেকে অন্যান্য চ্যাপ্টারের, এই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যে কিভাবে এই চ্যাপ্টারের প্রতিটা প্রশ্নকে করতে হয়। আজকের জন্য টাটা।